তো আজকে আমাদের ইউনিট 4টা হবে, ঠিক আছে? তো আমরা তো দেখিয়ে দিচ্ছি আমাদের ইউনিট 3 অব্দি সমস্ত কিছু হয়ে গেছিল, সেটা এখন আর দেখাচ্ছি না, লাস্টে বলে দেবো। ইউনিট 4টা হবে, সেই ইউনিট 4টার নাম হলো আমাদের কি, বিলস অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, তো এইখানে তোমরা যে জার্নালগুলো শিখলে, মানে জার্নালের যে তোমাদের যা সেন্সটা তৈরি হলো, তো সেইটার অনেক কাজ আছে, কেন এখানে অনেক জার্নাল করতে হবে এবং জার্নাল বুঝতে হবে, ক্যালকুলেশনস করতে হবে। ঠিক আছে, তো এই বিলস অফ এক্সচেঞ্জ এইটা ওরকম ভাবে তো ডাইরেক্ট ভাবে ওরকম বলে লাভ নেই, তো আমি একটা গল্প দিয়ে বুঝি, তাহলে বুঝতে পারবে। তো তোমরা তো জানো আমাদের যে বিজনেসের মধ্যে ট্রানজেকশন সাধারণত দু ধরনের হয়ে থাকে, মানে বিক্রি, ট্রানজেকশন রেদার বলার থেকে সেল সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটা হয়ে থাকে ক্যাশ সেল, আর একটা হয়ে থাকে ক্রেডিট সেল। ক্যাশ মানে কি স্যার, যেটা নগদে বিক্রি করা, একদম টাকা বিক্রি করলাম আর সঙ্গে সঙ্গে টাকা পেয়ে গেলাম। আর ক্রেডিট সেল মানে কি স্যার, ক্রেডিট সেল মানে হলো আমি ধারে বিক্রি করছি, মানে এখন বিক্রি করলাম কিন্তু এখন টাকা পাবো না, পরে টাকা পাবো। তাই না? যেরকম দেখবে আমাদের বাড়ির সামনে কোনো স্টেশনারি দোকান বা মুদিখানা দোকানে এরকম করে ক্রেডিটে ট্রানজাকশন হয়ে থাকে, এটা আমি জাস্ট সিম্পল ভাবে বললাম। ঠিক আছে, তো আমরা বলি না হ্যাঁ এখন নিয়ে যাচ্ছি, পরে তোমাকে বিকালের দিকে টাকাটা দিয়ে দেবো বা পরে মাসিক ভাবে টাকা দিয়ে দেবো, এরকম থাকে। ঠিক আছে, এইগুলোকে আমাদের কি বলা হয় থাকে, ধারে বা ক্রেডিট ট্রানজাকশন। তো বিলস অফ এক্সচেঞ্জ, এই যে হলো আমাদের চ্যাপ্টারটা আছে, সেটা ম্যাক্সিমাম ক্রেডিট ট্রানজাকশন, ম্যাক্সিমাম কি ক্রেডিট ট্রানজাকশন নিয়ে ডিল করে। তো কেন, ধরো একটা লোক আছে মিস্টার এ, ঠিক আছে, সে মিস্টার বি কে কিছু জিনিস বিক্রি করেছে, কিছু গুডস বিক্রি করেছে। যেন আমাদের বিজনেস হচ্ছে গুডস, সেটা আমাদের ক্ষেত্রে মোবাইল হতে পারে, কোনো জিনিস হতে পারে খাবারের, যেটাতে আমি ব্যবসা করি সেটা গুডস বলে, বিক্রি করেছে। ধরো সেটার পরিমাণ হলো, মানে টাকাটা হলো ধরো 30,000 টাকা। ঠিক আছে, এবার মিস্টার এক্স, মিস্টার এ, দাঁড়াও এক মিনিট। ঠিক আছে, তো এইটা হলো ব্যাপার, ধরো 30,000 টাকা জিনিস বিক্রি করেছে। এবার মিস্টার বি, মিস্টার বি বলছে দেখো আমার কাছে তো এখন পয়সা অ্যাভেলেবেল নেই, টাকা অ্যাভেলেবেল নেই, তুমি এক কাজ করো, তুমি আমাকে 2 মাস পর এসে টাকাটা নিয়ে যেও। ঠিক আছে, এবার তোমরা একটা বেসিক সেন্সে ভাবো যে এই যে মিস্টার এ মিস্টার বি কে যে 30,000 টাকা জিনিস বিক্রি করেছে, এই যে 30,000 টাকা জিনিস বিক্রি করেছে, এইটা তো একটা ধারে বিক্রি হয়ে গেল। এবং মিস্টার বি বলল মিস্টার এ, ঠিক আছে, এবার প্র্যাকটিক্যালি তোমরা ভাবো যে মিস্টার এ মিস্টার বি এর কি মুখের কথায় বিশ্বাস করে নেবে যে হ্যাঁ এইটা হলো হলো এরকম, ও 2 মাস পর বা হলো 1 মাস পর বা 3 মাস পর, যখন যেই টাইমেই আমরা বলেছিলাম সে ওকে 30,000 টাকা দিয়ে দেবে? এই বিশ্বাসটা করবে না। তো তার জন্য মিস্টার এ তখন কি করবে, তখন বলবে যে আপনি এক কাজ করুন, আমাকে লিখিতভাবে দিন। কিভাবে লিখিতভাবে দিন? কোনো ডকুমেন্টের মধ্যে দিন যে আপনি, মানে মিস্টার বি, আপনি আমাকে 2 মাস পরে এই 30,000 টাকা রিটার্ন দিয়ে দেবেন। ঠিক আছে, তখন মিস্টার এ কি করবে, একটা ডকুমেন্ট বানাবে। কি বানাবে? একটা ডকুমেন্ট, বা একটা, তুমি একটা ভাবো যে একটা কাগজের মধ্যে সে লিখবে, পুরো ব্যাপারটা লিখবে যে এরকম এরকম বর্ণনা আছে, এই আছে সেই আছে, এবং দুজন পক্ষ মিস্টার এ এবং মিস্টার বি, মিস্টার এ তো নিজে সাইন করবে এবং সেটা মিস্টার বি কে পাঠাবে, এবং মিস্টার বিও পুরোটা পড়ে নিজে সাইন করবে। তারপর এই ডকুমেন্টটা যেটা তৈরি হলো, এইটা একটা লিগাল ডকুমেন্ট, তাই তো, মানে একটা আইনত একটা ডকুমেন্ট, স্বীকৃত পাওয়া একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা দিয়ে এরা কি করতে পারবে, ভবিষ্যতে টাকা আদান প্রদান করতে পারবে। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, আমাদের সেল দু ধরনের হয়ে থাকে, ক্যাশে হয়ে থাকে, ক্রেডিটে হয়ে থাকে। আমি দেনার দেন টাকা পাচ্ছি ক্যাশ, আর ক্রেডিটে মানে ধারে। এবার মিস্টার এ যদি মিস্টার বি কে ধরো 30,000 টাকা জিনিস বিক্রি করলো, এবং মিস্টার বি বললো যে না আমি তো হলো 30,000 টাকা এখন দিতে পারছি না, আপনাকে আমি 2 মাস পর দেবো। এই 2 মাস পর দেওয়াটা কি মিস্টার এ অ্যাকসেপ্ট করবে? একজন র্যাশনাল মানে বুদ্ধিদীপ্ত ব্যক্তি হলে তোমরা বলবে যে না স্যার, সে অ্যাকসেপ্ট করবে না। তার কারণ হলো, কি গ্যারান্টি আছে যে মিস্টার বি টাকাটা দিয়ে দেবে? তখন কি হবে, মিস্টার এ একটা ডকুমেন্ট বানাবে, সেই ডকুমেন্টের মধ্যে সমস্ত কিছু লেখা থাকবে, এই কবে কি টাকা দেবে, কত কি পরিমাণ কি হয়েছে, অমুক তমুক সবকিছু, এবং দুজনের সাইন করার জায়গা থাকবে। মিস্টার এ সাইন করে নেবে, মিস্টার এ সাইন করে মিস্টার বি কে পাঠাবে, এবং মিস্টার বিও সেটা পড়বে, পড়ে সাইন করে নেবে, তাহলে সেটা একটা কি লিগাল ডকুমেন্ট হয়ে গেল। এই ডকুমেন্টটার জন্য মিস্টার বি মিস্টার এ কে টাকা দিতে বাধ্য, এবং এর পরেও আরো অনেক কিছু হবে।
তো এই যে ডকুমেন্টটা হলো আমাদের তৈরি হলো, এই ডকুমেন্টটাকে আমাদের কি বলা হয়ে থাকে? বিল বলা হয়ে থাকে, বা যেটাকে বলা হয়ে থাকে বিল অফ এক্সচেঞ্জ। কিসের বিল? এক্সচেঞ্জ করার জন্য। এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে কি? বিনিময়, বিক্রি, কেনা বেচা, টাকা লেনদেন, এর জন্য যে বিলটা হচ্ছে বা এর জন্য যে ডকুমেন্টটা তৈরি হচ্ছে সেটাকে কি বলা হয়ে থাকে? বিল অফ এক্সচেঞ্জ। আর এই যে পুরো ঘটনাটা হলো, এই ঘটনাটারও নাম হলো আমাদের বিল অফ এক্সচেঞ্জ। ব্যাপারটা বোঝাতে পারলাম? তার মানে আমরা যখন স্যার ধারে ট্রানজেকশন করি তখন তো সঙ্গে সঙ্গে টাকা পাই না, পরবর্তীতে আমাদের টাকার প্রয়োজন পড়ে, মানে প্রয়োজন পড়ে না, মানে যে হলো আমাকে টাকাটা দেয় পরবর্তীতে টাকা দেয় নিজের সময় অনুযায়ী। তো তখন তো আমরা মুখের কথায় মানবো না, তার জন্য আমরা একটা ডকুমেন্ট বানাই, বোথ পার্টি সাইন থাকে, এবং সেইটাকে আমাদের কি বলা হয়ে থাকে? বিল অফ এক্সচেঞ্জ বলা হয়ে থাকে। সেইটা দেখিয়ে আমি বি এর কাছ থেকে টাকা পাবো, এবং এর অনেকই পরে কাজকর্ম আছে। বোঝা গেল? এইটা হলো বিল অফ এক্সচেঞ্জের বেসিক হলো গল্প। ওকে, তো এইটাই দেখো বলেছে। প্রথম কথা দেখো কি বলেছে? বিল অফ এক্সচেঞ্জ, যেটাকে আমাদের কি বলছে? বাণিজ্যিক হুন্ডি বাংলাতে। ঠিক আছে, বাণিজ্যিক হুন্ডি হলো এক ধরনের লিখিত কাগজ যেখানে একজন ব্যক্তি, ঠিক আছে, আরেকজনকে আদেশ দেয় যেন সে নির্দিষ্ট টাকা, তৃতীয় হবে না, নির্দিষ্ট টাকা নির্দিষ্ট ব্যক্তিকে, ঠিক আছে, নির্দিষ্ট সময় বা চাইবা মাত্র, নির্দিষ্ট চাইবা মাত্র হবে না, নির্দিষ্ট সময় পরিশোধ করে। ঠিক আছে, এই ঘটনাটা বললাম। এবার দেখো এই ঘটনার মধ্যে এই যে এ, মানে যে হলো বিলটা বানালো, তাই না, যে বিক্রি করে বললো যে হ্যাঁ আমি যে বিলটা বানালাম, যে হ্যাঁ আমি তোমাকে বলছি এই টাইমে দিয়ে দিও, তাকে কি বলা হয় থাকে? ড্রয়ার বলা হয় থাকে। ড্রয়ার নামেই বুঝতে হবে যে ড্র, ড্র মানে কি? আঁকা, যে ড্র করছে, ড্রয়িংস ভাবো না, ড্র মানে কি? আঁকা, যে ড্র করছে, ড্রয়ার। ঠিক আছে, আর যে বিলটাকে অ্যাকসেপ্ট করলো, মানে যে পাতিকথায় টাকা দেবে, তাকে কি বলা হয় থাকে? ড্রয়ি। তাকে কি বলা হয় থাকে? ড্রয়ি। তাকে কি বলা হয় থাকে? ড্রয়ি। ঠিক আছে, তাকে বলা হয় থাকে ড্রয়িং। বোঝা গেল? এইটা। এবার এই বিলস অফ এক্সচেঞ্জটা একটা নির্দিষ্ট আইনের মধ্যে আছে। বিলস অফ এক্সচেঞ্জটা একটা নির্দিষ্ট আইনের মধ্যে আছে। সেই আইনটার নাম কি? সেই আইনটার নাম হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। এটাতে সিএলপি আছে, তারা এটা পড়তে পারবে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এই আইনের মধ্যে আছে। নেগোশিয়েট কথাটার মানে কি? দরদাম করা। আর ইনস্ট্রুমেন্ট মানে কোনো একটা জিনিস, আর অ্যাক্ট মানে তো আইন 1881, মানে এমন একটা একটা জিনিস যেটা দিয়ে দরদাম করা যায়, মানে কি জিনিসপত্র কেনা যায়, সেটা হলো আমরা এক্সচেঞ্জ করতে পারি, সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস এর মধ্যে অনেক কিছু আছে, যেরকম আছে হলো বিলস অফ এক্সচেঞ্জ আছে, ঠিক আছে, চেকস আছে, চেকস, এই যে চেক, আমরা যে চেক বই, তারপর আছে হলো আমাদের কি? প্রমিসারি নোট। কি আছে? প্রমিসারি নোট। এই তিনটে জিনিস আছে। তো আমাদের তো এই সিলেবাসটা বিলস অফ এক্সচেঞ্জ নিয়ে আছে। তার মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কাকে বলে? এমন ধরনের জিনিসপত্র বা এমন ধরনের দলিল, ডকুমেন্ট, যেইগুলো দিয়ে আমরা কি স্যার টাকা নেওয়া, টাকা দেওয়া, এই সমস্ত কাজ এই ডকুমেন্টের থ্রুতে করতে পারি। তুমি যাও চেক লেখো, চেক লিখে ব্যাংকে যাও, সেখান থেকে টাকা ফেলো, টাকা তোলো। তুমি এই বিলস অফ এক্সচেঞ্জ করলে এই টাকাটা তুমি অন্য জায়গায় এখন পেলে না, তুমি বিল দিয়ে, এই জিনিসগুলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ইনস্ট্রুমেন্টের দ্বারা করা যায়, এবং সেটা একটা আইনের অধীনে পড়ে, যেটা নাম হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। তার সেকশন 5 এর অধীনে বিলস অফ এক্সচেঞ্জ পড়ে। বোঝা গেল? খুব সিম্পল জিনিস। ঠিক আছে, এবার বিলস অফ এক্সচেঞ্জে কি কি আছে দেখো। একটা লিখিত কাগজের বৈশিষ্ট্য, একটা লিখিত কাগজ, এটা অবশ্যই লিখে দিতে হয়। আদেশ বা নির্দেশ, অনুরোধ না, এটা কোনো অনুরোধ নয় ভাই তুমি আমাকে দিয়ে দে, এটা স্পষ্ট থাকে, তুমি অমুক দিনে অমুক টাইমে এত টাকা পরিশোধ করে দেবে। এখানে তিনটে পক্ষ থাকে। ড্রয়ার যে আদেশ দেন, যে বিলটা বানাচ্ছে, ড্রয়ি যে টাকা পরিশোধ করতে, মানে যে টাকা দেবে, পাতি কথা পেই, পেইটাতে আমরা পরে আসি। তারপর কি আছে? টাকার পরিমাণ স্পষ্ট লেখা থাকে, পরিশোধের তারিখ কবে দেবে, পরিশোধের তারিখকে কি আমাদের কি বলা হয় থাকে? ডিউ ডেট। কি বলা হয় থাকে? ডিউ ডেট। ডিউ ডেট বলা হয় থাকে, বা পরিশোধের তারিখে ডিউ ডেট না, এটাকে বলা উচিত ম্যাচিউরিটি ডেট। ঠিক আছে, ম্যাচিউরিটি, ম্যাচিউরিটি ডেট মানে যবে হলো আমাদের বিলটার টাকা পাবো। আর ড্রয়ারে স্বাক্ষর থাকে, মানে যে হলো বিলটা বানাচ্ছে ড্রয়ারও স্বাক্ষর থাকে। হস্তান্তরযোগ্য, এই ব্যাপারটা তো পরে আসছে। আর আইনি দলিল, আর এটা কি আছে? আইনি দলিল, এখানে দেনা পাওনার ব্যাপার উল্লেখ থাকে। ঠিক আছে, এবার এই বিলস অফ এক্সচেঞ্জের মধ্যে এই যে পয়েন্টগুলোকে মিস করলাম, এটা কেন বলছি দেখো। এবার ধরে নাও মিস্টার এর কাছে এবার এই বিলটা এসে গেল, মিস্টার এর কাছে বিলটা আছে, তাহলে এই বিলের মধ্যে কি লেখা আছে? বিলের মধ্যে লেখা আছে মিস্টার বি হলো 30,000 টাকা দিতে বাধ্য, দিতে বাধ্য। ঠিক আছে, দিতে বাধ্য। পাতি কথা এইটা ধরো ছোট্ট করে লেখা আছে। এবার এই বিলটার একটা মজার ব্যাপার কি জানো? এই বিলটার একটা মজার ব্যাপার কি জানো? এই
বিলটার মধ্যে না এমনই একটা বৈশিষ্ট্য আছে, এই বিলটা যার কাছেই থাকবে সেই বিলটা দিয়ে টাকা তুলতে পারে, এটা মানে কি এটা টাকার মতনই ভাবতে পারো। ধরো এই বিলটা ধরো 30,000 টাকা পাবো, এই বিলটা এটাকে একটা 30,000 টাকা নোটই ভাবতে পারো। যেরকম তুমি 100 টাকার নোট, কারণ নাম লেখা আছে কাউর, এটা তোমার নোট, এটা ওর নোট, এটা তার নোট, এটা এর নোট, ওর লেখা আছে না। 100 টাকার নোট তোমার পকেটে আছে, তুমি রাস্তায় কুড়িয়ে পেয়ে গেলে, যা হলো তোমার কাছে কেউ দিল, তুমি গিয়ে ব্যবহার করতে পারো। তো বিলস অফ এক্সচেঞ্জটাও সেরকম জিনিস, যার কাছে থাকবে সেই এটা ক্লেম করতে পারবে। আদতে এ বানিয়েছে ও বানিয়েছে এগুলো থাকে, কিন্তু যার কাছেই থাকে সেটাই ক্লেম করতে পারে, কিন্তু সেটা যা তা ভাবে হয় না, সেটা একটা বিশেষ নিয়মে আমাদের হয়ে থাকে, সেটাতে আমি আসছি এরপর। ঠিক আছে, মানে আমি জাস্ট ইন শর্ট তোমাদের লেম্যান ভাবে বোঝালাম। ঠিক আছে, এবার দেখো মিস্টার এ এবার কি হলো, 2 মাসের জন্য অপেক্ষা করবে মিস্টার বি এর কাছ থেকে, তাই না? হ্যাঁ ভাই বসে আছি, 2 মাস পর আমি টাকা পাবো। এবার ধরো এমার্জেন্সিতে মিস্টার এর টাকার দরকার পড়ে গেল, 30,000 টাকাই দরকার পড়ে গেল মিস্টার এ, সে ধরে নাও 30,000 টাকা দরকার পড়ে গেল। এবার মিস্টার এ বলছে ভাই আমার কাছে টাকা নেই, এটা সব টাকা ওয়েস্ট হয়ে গেছে। তখন মিস্টার এ মনে পড়লো, হ্যাঁ আমার কাছে তো আলমারিতে একটা বিল পড়ে আছে যেটাতে হলো 30,000 টাকা আছে, কিন্তু তারপর ডেট চেক করলো, ও এখনো তো 2 মাস হয়নি, আমি কি করে যাব, কি করে, ও তো 2 মাসের আগে দেবে না। তখন মিস্টার এ ভাবলো যে এই যে ডকুমেন্টারি, এটা তো একটা মূল্য আছে ভাই, এটা তো একটা মূল্য আছে, 30,000 টাকা তো একটা মূল্য আছে, এখন পাচ্ছি না কিন্তু পরে তো পাবো, তার তো মূল্য আছে। তাহলে আমি এক কাজ করি, আমি কি করি, এই ডকুমেন্টটাকে নিয়ে আমি ব্যাংকে চলে যাই। ব্যাংকের কাছে চলে যাই। ব্যাংকের কাছে গিয়ে আমি বলি, দেখুন আমার কাছে এরকম একটা ডকুমেন্ট আছে, অমুক ব্যক্তি আছে মিস্টার বি, সে হলো এই টাকাটা আমাকে দেবে এত মাস পর, কিন্তু আমার তো এখন রানিং এ টাকা লাগবে, আপনি এক কাজ করুন আমাকে না টাকাটা দিয়ে দিন। ঠিক আছে, তখন ব্যাংক বলবে ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু তুমি যে আমার কাছে টাকাটা এখন চাইতে এসেছো, যে ব্যক্তি আছে সেও তো 2 মাস পর, মানে আমি যদি এখন বিলটা নিয়ে নিই তাহলে আমিও তো সঙ্গে সঙ্গে টাকাটা পাচ্ছি না। ধরো আমি বিলটা নিলাম, তোমাকে 30,000 দিয়ে দিলাম, আমি কি সঙ্গে সঙ্গে টাকা পাচ্ছি? তখন বলে না আপনি তো পাচ্ছেন না, তাহলে আমাকেও তো ওয়েট করতে হবে। তাহলে আমি যে ফালতু ওয়েট করবো, আমি তো কোনো জিনিসও বিক্রি করিনি, কিছুই করিনি, আমি তো ওয়েট করবো, তাহলে আমার লাভটা কি হলো? তুমি আমাকে একটা বিল দিয়ে গেলে যেটা আমি 1.5 মাস পর পাবো বা 1 মাস পর পাবো, এখনো 2 মাস হয়নি, আমি তোমাকে 30,000 কর করে, তোমার তো সুবিধা হয়ে গেল, তাই না? এই যে সুবিধা, এই যে সুবিধা জিনিসটার উপরে তো লোন সিস্টেম চলে। তাহলে তুমি কি, আমি তাহলে কি পেলাম? তখন ব্যাংক বললো তোমাকে আমি 30,000 দেবো না, আমি তোমাকে 28,000 টাকা দেবো, আমি 2,000 টাকা কেটে নেবো, 2,000 টাকা আমি কি করবো, কেটে নেবো, কেন 2,000 টাকাটাই আমি লাভ হবে। কেন? আমি যখন পরে 2 মাস পর আমি ওয়েট, 1 মাস ধরো 1.5 মাস ওইটা আমি ওয়েট করলে আমি ওর কাছে যাবো, তখন আমার 2,000ই আমার লাভ। তখন ও বললো ঠিক আছে, মিস্টার এ বললো ঠিক আছে, ওকে ডান, বোঝা গেল? তো এইটা একটা মিস্টার এ করতে পারে। ঠিক আছে, এবার অনেকের মনে প্রশ্ন হবে, স্যার সবই ঠিক আছে বুঝলাম, যে ধরুন মিস্টার এ তো ব্যাংকে বিলটা দিল, এটা লিগাল ডকুমেন্ট সবকিছু, এবার ধরুন মিস্টার বি বললো আমি দেবো না, তখন তো মিস্টার এ তো দায় সারা ছেড়ে দিল, মিস্টার বি কে গিয়ে ধরবে, কি হবে সেই সব পরের কথা, সেটা ডিসঅনার অফ বিল বলে আছে, তখন ওর আইনি ব্যাপার ট্যাপার হয়ে থাকে, সেটা পরের কথা, কিন্তু এইটা পসিবল আছে করা। ঠিক আছে, আর এইগুলো তো ঠুনকো না, যে কেউ করে না, ভালো ভালো টাকা জিনিসপত্র ভালো ভালো রেপুটেড লোকেরা, বড় বড় ব্যবসায়ীরা এটা করে থাকে। তারপর সেকেন্ড একটা কেস হতে পারে, ধরো মিস্টার বি না, ধরো এবার এমার্জেন্সিটা মিস্টার এ কাউকে টাকা দিতে হবে, মিস্টার এ কে সি কে টাকা দিতে হবে, কাকে দিতে হবে, মিস্টার সি কে টাকা দিতে হবে। সেই টাকাটা কত দিতে হবে, 30,000 টাকা। ঠিক আছে, মিস্টার সি বলে দেখো ভাই আমার না, তুমি যখনই টাকা দাও মিস্টার সি, মানে মিস্টার এ কে বলছে দেখো মিস্টার এ, তোমাকে আমি অনেক দিন ধরে বলছি তুমি কিন্তু টাকা দাও। তখন মিস্টার বলে আমার না আর 5 মাস সময় লাগবে, আমি বলছি, তখন মিস্টার এ সি বলছে আমি 5 মাস দিতেই পারো, ম্যাক্স টু ম্যাক্স তোমাকে আমি 1 থেকে 1.5 মাস দিতে পারো, তার মধ্যে তুমি টাকা দাও। তখন মিস্টার এ বলল ঠিক আছে, আপনি 1 থেকে 1.5 মাস বলছেন তো, তখন মিস্টার এর মাথায় খাটলো যে আমার কাছে তো হলো একটা বিল আছে, এটা একটা সেকেন্ড সিচুয়েশন, এটা আলাদা আলাদা, কিন্তু জেরক্স বানিয়ে সবাইকে দিচ্ছেন, এটা একটা ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, বিল তো একটাই, এটা একটা সেকেন্ড কন্ডিশন, একটা আলাদা ঘটনা, আলাদা একটা গল্প চলছে। ঠিক আছে, মিস্টার বি কাছে যে বিলটা অ্যাকসেপ্টেড ছিল, মানে মিস্টার এর কাছে যে বিলটা পড়ে আছে, সেই বিলটাও দাম 30,000 টাকা। তখন মিস্টার সি কে বলে আচ্ছা ঠিক আছে মিস্টার সি, আপনাকে তো আমি ক্যাশে টাকা দিচ্ছি না, আপনি এক কাজ করুন, এই বিলটা, ঠিক আছে, আপনি এক কাজ করুন, এই বিলটাকে আপনি কি করুন, নিজের কাছে রেখে দিন, এবং 1.5 মাস পর আপনি টাকাটা মিস্টার বি এর কাছ থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এবার কি করলে, এবার ও ব্যাংকের কাছে গেল, ডাইরেক্ট বিলটা নিয়ে
এই যে বিলটা যেটা আছে বিলটা নিয়ে পুরোটা মিস্টার সি কে দিয়ে দিল। এবার মিস্টার সি 1.5 মাস পর 1 মাস যে এরকম টাইম আছে যেটা বললাম, যতটুকু টাইম বাকি মিস্টার বি এর কাছে গেল, টাকা পেয়ে গেল। এটাকে কি বলে? এন্ডোর্সমেন্ট করা বলে। কি বলে? এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্ট করা বলে। এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্ট কথাটার মানে হলো হস্তান্তর করা। কি? হস্তান্তর। হস্তান্তর মানে এই বিলটা আমি একজন থেকে অন্যজনের হাতে দিয়ে দিলাম। বোঝা গেল? আমি বোঝাতে পারছি? তাহলে এই বিলটা আমি কি করলাম? একজন থেকে অন্যজনের হাতে আমি দিয়ে দিলাম। ঠিক আছে? বোঝাতে পারলাম? এইটা আমি দুটো কন্ডিশন বললাম, আরো দুটো কন্ডিশন হয়। আরেকটা কন্ডিশন কি হয়? মিস্টারের কোনো তাড়া নেই, মিস্টারের নিজের কাছেই রেখে দিল। কি করলো? পুরো নিজের কাছে রেখে দিল। নিজের কাছে রেখে দিল। রেখে দিল বিলটা। ও 2 মাস অপেক্ষা করলো। 2 মাস পর কি করলো? যে হ্যাঁ ভাই, বিলটা হলো, তুমি এক কাজ করো, আমাকে দিয়ে দাও এবার টাকা। টাকা পেয়ে গেল। আর আরেকটা কন্ডিশন হয়ে থাকে, যেটা আমাদের লাস্ট কন্ডিশন, সেটা হয়ে গেল কি মিস্টার বি নিজের কাছেই রাখলো, বাট নিজের কাছে রাখলো না, মানে নিজের ঘরে রাখলো না, সে কি করলো? ব্যাংকে রেখে দিল। কি করলো? ব্যাংকে রেখে দিল। স্যার মানে কনফিউজ হয়ে গেলাম আমরা। মানে বিলটা, যে বিলটা আছে না, সে বিলের টাকা আদায় করার জন্য, যেরকম দেখবে না লোন কোম্পানির যারা লোকেরা থাকে, তারা কি করে? বিলের টাকা মানে লোনের টাকা আদায় করার জন্য লোক পাঠায় বাড়িতে। সেরকমই মিস্টার বি বলে, এটা তো একটা লিগাল ডকুমেন্ট, আমি কি করি? ব্যাংকের লকারে রেখে দিই বা ব্যাংকের কাছে জমা করে রেখে দিই। ব্যাংক আমার হয়ে সেই টাকাটা তুলে নিয়ে চলে আসবে। ঠিক আছে? তার জন্য ব্যাংক কিছু চার্জেস নেবে। সেটাকে কি বলা হয় থাকে? ব্যাংকের কাছে রাখা, সেটাকে বিলস সেন্ড ফর কালেকশন। বিলস সেন্ড ফর কালেকশন। ঠিক আছে? এই চারটে কন্ডিশন আমাদের হয়ে থাকে সাধারণত বিলস অফ এক্সচেঞ্জে। এবং এই চারটে কন্ডিশন হয়। আরেকটা সাথে কি হয়? হয়ে যায় কি? ডিসঅনার। কি হয়ে যায়? ডিসঅনার। ডিসঅনার। স্যার ডিসঅনার কথার মানে হলো বি টাকা দিতে রাজি নয়। দিতে রাজি নয়। বি টাকা দিতে রাজি নয়। এই চারটে কন্ডিশনের জন্য হতে পারে বি টাকা দিতে রাজি নয়। ব্যাপারটা বুঝতে পারছো তো? সেই ক্ষেত্রে আমাদের আলাদা করে পড়তে হবে। বুঝা গেল? তাহলে আমি প্রথম থেকে একবার শর্ট করে পুরো ব্যাপারটাকে বলে দিই। বিলস অফ এক্সচেঞ্জ কি? আমাদের বিজনেসের মধ্যে সেল দু ধরনের হয়ে থাকে, একটা ক্যাশ সেল, একটা ক্রেডিট সেল। স্যার ক্যাশ সেল মানে সঙ্গে সঙ্গে টাকা পেয়ে গেলাম, কোনো ঝঞ্ঝাটই নেই। স্যার ক্রেডিট সেল মানে এখন টাকা পাচ্ছি না, পরে টাকা পাবো। এই ক্রেডিট সেল নিয়ে বিলস অফ এক্সচেঞ্জের ঘটনা শুরু হচ্ছে। বিলস অফ এক্সচেঞ্জ হলো এমনই একটা সিস্টেম, ধরো মিস্টার এ মিস্টার বি কে ধারে জিনিস বিক্রি করেছে। এবার সেই জিনিসটার মূল্য হলো 30,000 টাকা। এবার মিস্টার বি বলছে, দেখুন মিস্টার এ, আমি তো এখন টাকা দিতে পারছি না, আপনাকে আমি 2 মাস পর টাকাটা দিয়ে দেবো। তখন মিস্টার এ বললো, আমি তো অত সাধু না, তোমার মুখের কথা, আবার তুমিও অত সাধু না, তোমার মুখের কথা আমি বিশ্বাস করে নেবো। চলো একটা ডকুমেন্ট বানাই, সেই ডকুমেন্টে দুজনে সাইন করি। সেই সাইন করে সেখানে সমস্ত কিছু লেখা থাকবে। দুজনে রাজি হলো। এই যে ডকুমেন্টটা হলো, এই ডকুমেন্টের জন্য মিস্টার এ কে মিস্টার বি 30,000 টাকা দিতে বাধ্য। বোঝা গেল? এই ডকুমেন্টটার নাম হলো বিলস অফ এক্সচেঞ্জ, আর এই ঘটনাটার নামও বিলস অফ এক্সচেঞ্জ। এবং এটা স্যার কে বানায়? মিস্টার এ বানাচ্ছে, যে হলো জিনিস বিক্রি করেছে। স্যার কার কাছে থাকে? মিস্টার এর কাছে সাধারণত থাকে। এবার যে এটাকে বানায় তাকে ড্রয়ার বলে, আর যে টাকা দেয় বা যে অ্যাকসেপ্ট করে তাকে ড্রয়ি বলে। ঠিক আছে? এবং এটা একটা লিগাল ডকুমেন্ট। এবার মিস্টার এর ধরো একটা সিচুয়েশন শুরু হচ্ছে। এবার মিস্টার এর ধরো 2 মাসের টাইম দিয়েছিল মিস্টার বি। এবার মিস্টার এর ধরো আচমকা টাকা দরকার পড়লো। মিস্টার বি এর কাছে যে টাকাটা পাবে সেটা কিভাবে পাবে? সেই ডকুমেন্টটা দেখিয়ে পাবে। ঠিক আছে? এই ডকুমেন্টে লেখা আছে মিস্টার বি 30,000 টাকা দিতে বাধ্য। আমি শর্টে লিখেছি, অনেক কিছুই লেখা আছে, মোট কথা দিতে বাধ্য। এবার এই ডকুমেন্টটা না যার কাছে থাকবে সে টাকা পাবে, যার কাছে থাকবে সেরকম তো না। মিস্টার এ লিখে দেবে ওইখানে যে হ্যাঁ বন্ধু, তোমাকে আমি বললাম, তুমি ওর কাছ থেকে টাকাটা নিয়ে না। স্যার কেমন? ধরো মিস্টার এর এবার আচমকা টাকা দরকার পড়লো। ধরো মিস্টার এ বিলটা জানুয়ারি মাসে বানিয়েছিল, টাকা পাবে ধরো মার্চ মাসে। মিস্টার বি এর ফেব্রুয়ারি মাসে টাকা দরকার পড়ে গেল। তখন মিস্টার এ ভাবলো যে এর কাছ থেকে তো আমি টাকা পাবো এই জিনিসটা দিয়ে, আমি এক কাজ করি, মিস্টার বি এর কাছে দিতে পারবো না, কারণ মার্চে টাকা আছে। এখন তো গেল আমাকে বলবে তুমি এখন কেন এসেছো, সব তো লিগালি করা আছে। তখন মিস্টার এ কি করলো? ব্যাংকের কাছে চলে গেল। ঠিক আছে? ব্যাংকের কাছে গিয়ে বললো যে ব্যাংক দেখো, আমার তো এরকম টাকা লাগবে, তুমি আমাকে টাকা দিয়ে দাও। তখন ব্যাংক বললো, দেখো আমাকেও তো 1 মাস ওয়েট করতে হচ্ছে, আমি কি করবো? তোমাকে পুরো 30,000 দিলে আমার কি লাভ হলো? আমি তো ব্যাংক, আমি তো কোনো এনজিও না। আমি কি করবো? এখান থেকে সে 2,000 টাকা, এই টাকাটাও যা কিছু হতে পারে, ঠিক আছে, 2,000 টাকা কেটে 28,000 দেবো। এরপর যখন আমি টাকাটা নিয়ে মিস্টার বি এর কাছে যাবো, তখন আমি 30 পাবো। সেই 2,000 টাকাটা আমার লাভ। ব্যাংক আর গুছিয়ে বলবে না, এরকম আমি বলছি। ঠিক আছে? এই কেসটাকে বলে বিল ডিসকাউন্ট করানো। কি করা? বিল ডিসকাউন্ট করানো ব্যাংকের দ্বারা। ঠিক আছে? বিল ডিসকাউন্ট করানো। বোঝা গেল এই ফার্স্ট কেসটা? ওকে। তারপর সেকেন্ড কেসটা, এটা একটা আলাদা কেস, ডিফারেন্ট কেস। এটা কিন্তু কোনো জেরক্স কপি না যে এইটা একটা বিল বানিয়ে, ওরকম না, একটা আলাদা কেস, এটা একটা আলাদা কেস। তো এই ফার্স্ট কেসে মিস্টার এ বললো হ্যাঁ, বিলের মধ্যে লিখে দিল
এবার ব্যাংক যদি এই টাকাটা চাইতে আসে ব্যাংকে তুমি দিয়ে দিও এবং সাইন করে দিল, বিলের মধ্যে এটা এডিট করে দিল, ঠিক আছে। এবার 2 মাস পর বা 1 মাস পর যেই টাইমে আছে ব্যাংক চলে যাবে মিস্টার বি এর কাছে, তখন বলে এই দেখো মিস্টার এ তো আমাকে বলে দিয়েছে, এরকম লিগালি লিখে দিয়েছে, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। মিস্টার বি টাকা দিয়ে দেবে। স্যার টাকা না দিলে সেটা পরের কথা, টাকা দিয়ে দেবে। হয়ে গেল ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি স্যার? সেকেন্ড কেস হলো এই যে এই কেসটা, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? এবার ধরো মিস্টার এ মিস্টার সি নামক একজন ব্যক্তির কাছে ওর টাকা ধার হয়ে বসে আছে, মিস্টার সি কে 30,000 টাকা দিতে হবে, ও খুঁজে পাচ্ছে না কি করে কি করে। তখন মিস্টার এ বললো এক কাজ করি, মিস্টার এ ভাবলো যে মিস্টার সি বললো আমি আর টাইম দেবো না 1 মাসের মতো। তখন মিস্টার এ বললো ঠিক আছে 1 মাস তো, আমার তো 1 মাস পরে বিলটা পেয়ে যাবো, বা ধরো কথার কথা বললো 1 মাস পর না, ধরো বললো যে এখন বিলটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তখন মিস্টার এ কি করলো, ঠিক আছে আপনি এক কাজ করুন, এই বিলটা আপনি রেখে নিন এবং মিস্টার বি এর কাছে অমুক দিনে গিয়ে আপনি মার্চ মাসে গিয়ে এই বিলটা দেখাবেন, ও টাকা দিয়ে দেবে। ও আবার বিলের মধ্যে, এটা একটা ডিফারেন্ট কেস, বারবার বলছি এটা একটা আলাদা কন্ডিশন, এটা আলাদা। তখন ও লিখে দিলে এটা হলো মিস্টার সি কে দিয়ে দেওয়া হয়। তখন মিস্টার সি করলো, মিস্টার বি এর কাছে গেল অমুক দিনে নির্দিষ্ট টাইমে, যে টাইমে বিলটা ম্যাচিওর হবে, তো গিয়ে বললো যে ভাই এরকম এরকম ব্যাপার দিয়ে দিচ্ছে, ও বিলটা দেখলো, মিস্টার বি মিস্টার সি কে টাকা দিয়ে দিল, বোঝা গেল। আবার থার্ড কি করতে পারে, এইটাই ফার্স্ট কেস, এইগুলো থার্ড না, এটাই প্রথম, যে মিস্টার এ নিজের কাছে পুরো রেখে দিল, বিন্দাস 2 মাস ওয়েট করলো, মিস্টার এই গেল টাকা পেয়ে। আরেকটা কি করতে পারে, মিস্টার এ নিজের কাছে রাখলো, বাট সেটা কি করলো নিজের কাছে না, নিজে হাতে গেল না, কি করলো ব্যাংকে তার জন্য নিয়োগ করে দিল, যে ব্যাংক, এটা কিন্তু ডিসকাউন্ট না, ব্যাংকে বললো, ব্যাংক কিছু ওর টাকা পাকা নিয়ে নিচ্ছে না, ব্যাংক ওর বিহাফে গিয়ে টাকাটা তুলে মিস্টার এ কেই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। 30,000 টাকাই তুলে মিস্টার এ কেই দিয়ে দিচ্ছে। তাহলে স্যার ব্যাংক কি কামাবে? ব্যাংক বছরে একটা চার্জ নিয়ে থাকে, যেরকম থাকে না ক্রেডিট, আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি, ডেবিট কার্ড ব্যবহার করি, তার জন্য যে চার্জ থাকে সেরকমই ব্যাংক নিজে একটা চার্জ নিয়ে থাকে, ব্যাপারটা বুঝতে পারছো? তো এই ঘটনাটা হয়ে থাকে। তো এইটাকে কি বলা হয় থাকে, বিল সেন্ড ফর কালেকশন। এই 4টে কন্ডিশন আমার হয়ে থাকে। ওকে, এবার ধরো ফার্স্ট কেসটা যেটা হলো মিস্টার, ধরো ব্যাংক নর্মাল ব্যাংক এমনি টাকা চাইতে গেল ওর কাছে, মিস্টার বি দিল না, সেটা ডিসঅনারের কেস হয়ে গেল ফার্স্ট কেসের সাথে। সেকেন্ড কেসটা ধরো ঘটেছিল, মিস্টার সি চাইতে গেল টাকা দিল না, ডিসঅনার হয়ে গেল। থার্ড কেসটা ঘটেছিল, মিস্টার এই টাকা চাইতে গেল, সি টাকা দিল না, ডিসঅনার হয়ে গেল। মিস্টার এবার ব্যাংক মিস্টার অন বিহাফ অফ মিস্টার এ, মানে মিস্টার এর হয়ে টাকা চাইতে, কোনো নিজের কোনো ফায়দা না, টাকা চাইতে গেছিল, তখন টাকা দিল। এই 4টে কেস যে বললাম, এই 4টে কেসে একদম টাকা পেয়ে গেলে এটাকে বলা হয় থাকে বিল মেট। কি বলা হয় থাকে? বিল মেট, মানে পয়সা পেয়ে গেছি। আর একটা হয়ে থাকে ডিসঅনার, মানে এই ডিসঅনারেরও 4টে কন্ডিশন হয়। স্যার আমার কাছে রাখলাম, টাকা পেলাম না, ব্যাংকে দিলাম, টাকা পেলাম না, ব্যাংক আমার হয়ে কালেকশন করতে গেল, টাকা পেলো না, আমি এন্ডোর্সমেন্ট করলাম, টাকা পেলাম না। আরেকটা হয়ে থাকে কি, স্যার 4টে কন্ডিশনেই আমি টাকা পেয়ে গেছি, এই নিয়ে আমাদের অঙ্ক, বোঝা গেল? এইভাবে আমাদের বিলস অফ এক্সচেঞ্জ কাজ করে, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এইটাই বিলস অফ এক্সচেঞ্জ থাকে। তো এইটাই দেখো এখানে বলেছে, এই যে পয়েন্টটা দেখো এখানে একটা পেই থাকে। স্যার পেই বলতে কি? যাকে টাকা দেওয়া হবে। এবার বুঝতে পারলে? দেখো মিস্টার এ আদতে বিলটা রচনা করেছিল, সাধারণত মিস্টার এর টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু মিস্টার এ বিলটা পাস অন করে দিল ব্যাংকের কাছে, তখন ব্যাংক টাকা পাচ্ছে। মিস্টার এ বিলটা পাস অন করে দিল মিস্টার সি এর কাছে, তখন মিস্টার সি টাকা পাচ্ছে। বা মিস্টার সি কি করতে পারে, মিস্টার সি আবার মিস্টার ডি কে ট্রান্সফার করে দিতে পারে, মিস্টার ডি আবার কি মিস্টার ই কে ট্রান্সফার করে দিতে পারে, এরকম হতেই পারে, তাই না? একটা ডকুমেন্ট আছে, এ ওর ধার মেটাতেই থাকছে ডকুমেন্টটা দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছো? শেষে যে গিয়ে মিস্টার বি এর কাছে হাত ফেলাবে, টাকা চাইবে, সেই হয়ে যাবে কি পে, মানে আলটিমেটলি শেষে টাকাটা যে পাচ্ছে সে হলো পেই, বা যাকে টাকা দেওয়া হবে, বোঝা গেল? ওকে, এবং এটা হস্তান্তরযোগ্য বললাম, ট্রান্সফার করা যায় অন্য কারোর কাছে, এন্ডোর্সমেন্ট, বোঝাতে পারলাম? আমার একটা প্রপার একটা সেগমেন্ট অনুযায়ী আমাদের ক্লাস চলে, ঠিক আছে, সব জিনিস প্রপার ভাবে হয়। ওকে, বোঝানো গেল? তো এইভাবে হয়ে থাকে। ওকে, এবং কি আছে তার মধ্যে একটা কি আছে, প্রমিসারি নোট। এটা জাস্ট আমি এমসিকিউ এর জন্য বলে দিচ্ছি। প্রমিসারি নোট কিছুই না, দেখো বিলস অফ এক্সচেঞ্জ কি, মিস্টার এ মিস্টার বি কে বললো তুই কিন্তু ভাই টাকা দিয়ে দিবি এই টাইমে, সব লিখিত ভাবে সাইন করলো। প্রমিসারি নোটে উল্টো, প্রমিসারি নোটে কি মিস্টার বি মানে যে টাকা দেবে সে নিজে একটা ডকুমেন্ট বানালো, বানিয়ে বললো আমি খুব সাধু ব্যক্তি, আমি আপনাকে টাকা দিয়ে দেবো, আমি সাইন করবো। ব্যাপারটা বুঝতে পারছো? মিস্টার এ মিস্টার বি কে জিনিস বিক্রি করলো, মিস্টার বি মিস্টার এ কে টাকা দেবে, ঠিক আছে। মিস্টার এর দায় পড়ে গেছে, জ্বালা হয়েছে, ভাই মিস্টার এ একটা তাড়াতাড়ি ধরাধর করে বিল বানালো, মানে একটা ডকুমেন্ট বানালো, দুজনে সাইন করলো, লেখা আছে মিস্টার বি তুমি এতে টাকা দিয়ে দিও। এবার কেসটা উল্টো ভাবো, যে ধারে কিনেছে সে খুব সাধু ব্যক্তি, বলছে হ্যাঁ আমি না তোমাকে না এই অমুক দিনে টাকা দিয়ে দেবো, ঠিক আছে। তো এইটাই হলো আমাদের কি প্রমিসারি নোট। সে প্রমিস করছে। এখানে দুজন থাকে, একজন মেকার, ঠিক আছে, আর একজন থাকে পেই, মানে যাকে টাকা দেওয়া হয়,
ঠিক আছে, তার মানে এটা একটা কি হলো, একটা লিখিত প্রতিশ্রুতি, এটা কি একটা প্রমিস। প্রমিসারি নোটে কি থাকে, প্রমিস থাকে। আর বিলস অফ এক্সচেঞ্জে কি থাকে, অর্ডার থাকে। মিস্টার এ বলে, এ ভাই টাকা দিয়ে দিবি কিন্তু এই টাইমের মধ্যে, ঠিক আছে। তো এইটাই বোঝানো হচ্ছে। তো এটা বেসিক ডিফারেন্স একটা দেখে না। ফর এমসিকিউ আমাদের বিলস অফ এক্সচেঞ্জ আছে, দেখো বিলস অফ এক্সচেঞ্জ কি, অর্থ প্রদান নির্দেশ, অর্ডার। এটা কি একটা প্রমিস। এখানে তিনজন থাকে, ড্রয়ার, ড্রয়ি, পেই। যে বিল বানায়, যে বিল পয়সা দেয়, এবং যে লাস্টে টাকা পায়। বিল যে বানাচ্ছে সে তো টাকা পাবে না, এরকম তো আমরা দেখলাম সিচুয়েশন, ও ট্রান্সফার করে দিল, সে তো অন্য কেউ গিয়ে হাতে টাকা পাচ্ছে। দুজন থাকে, যে মেকার, ঠিক আছে। এবার ধরো যে মিস্টার বি, ও টাকা দেবে, আমি খুব সাধু ব্যক্তি, আমি টাকা দিয়ে দেবো। যে পেই, যে টাকা পায়। ড্রয়ার ড্রয়িকে পেইকে টাকা দিতে বলে, এখানে মেকার পেইকে টাকা দিতে বলে। ড্রয়ি অ্যাকসেপ্ট করছে, এখানে কোনো অ্যাকসেপ্টের ব্যাপার নেই, আমি তো প্রমিস করলাম দিয়েই দেবো, ঠিক আছে। বেশি সাধু, সবাই সাধু। ওকে, তো এটা স্থানান্তর যোগ্য, এটাও ট্রান্সফার করা যায়, এটাও ট্রান্সফার করে। এখানে ব্যবসায়িক লেনদেন, ক্রেডিট সেল। আর এখানে কি ঋণ, সাধারণত ঋণ বা লোনের ক্ষেত্রে, লোন, বেসিক লোন টোন দিলে এটা হাতে নাতে। এ বি কে সি কে টাকা দিতে বললে এ বি কে টাকা দেওয়ার অঙ্গীকার করলো, মানে মিস্টার এ আর মিস্টার বি এর মধ্যে কাজ হয়েছে। মিস্টার এ বলে দিল তুমি ভাই সি কে টাকা দিয়ে দিও, মিস্টার বি এখন সি কে টাকা দেবে। এটা বিলস অফ এক্সচেঞ্জ এন্ডোর্সমেন্টের গল্প। আর এ আর বি এর মধ্যে ঘটনা, মিস্টার বি বলছে ভাই আমি এ তোমাকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে। এইটা হলো গল্প, ঠিক আছে। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের বিলস অফ এক্সচেঞ্জ, যেটা একটা অর্ডার থাকে, আর যেটা হলো প্রত্যক্ষবর্ত বা প্রমিসারি নোট, সেটা আমাদের কি থাকে, একটা কি থাকে, সেটা আমাদের একটা প্রমিস থাকে। নামেই বুঝতে পারছো, প্রমিসারি নোট। এইটুখানি আমাদের মাথায় রাখতে হবে, ওকে। তো এবার আমাদের এখানে কি থাকে, এবার এখানে আমাদের কি থাকে, এক জিনিস থাকে, সেটা কি থাকে, একটা থাকে হলো ডেজ অফ গ্রেস, আর একটা থাকে ডেট অফ ম্যাচুরিটি। দেখো প্রথম কথা, ডেট অফ ম্যাচুরিটি তো মানে তো বুঝতেই পারছো, যেদিনকে, সেই দিনটা যেই দিনে আমার বিলের টাকা দেওয়ার টাইম বা বিলের টাকা পাওয়ার টাইম, তাই না। সেই দিনটা যেই দিনে আমি বিলের টাকা পাবো, সেটা কি করে ক্যালকুলেট হয়, সেটা খুব ইজি ভাবে ক্যালকুলেট হয়। কি হয়, ডিউ ডেট, ডিউ ডেট প্লাস ডেজ অফ গ্রেস, ডিউ ডেট প্লাস ডেজ অফ গ্রেস। স্যার এই ব্যাপারটা কি, ধরো মিস্টার বি বলল আমি না 1 জানুয়ারি 2026 টাকাটা দেব, ঠিক আছে। এইটাতে ধরবে না, এর সাথে কি করবে, আরো 3 দিন যোগ করবে, এটাকে আরো 3 দিন যোগ করবে। যোগ করলে কত হলো, 4/1/2026। এইটা হলো আমাদের ম্যাচুরিটি ডেট। এইটাকে আমাদের কি বলা হয় থাকে, ম্যাচুরিটি। আমি ওই দিনকে মুখ উঠিয়ে টাকা চাইতে চলে যাই, ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এইটাকে আমাদের কি বলা হয় থাকে, ম্যাচুরিটি ডেট বলা হয় থাকে। বোঝাতে পারলাম আমি। তার মানে স্যার ডিউ ডেট মানে যেদিনকে টাকা দেওয়ার দিন থাকে, তার সাথে আমাদের কি ডেজ অফ গ্রেস, মানে স্যার এক্সট্রা 3 দিন আমাদের অ্যাড করে দিতে হবে, এক্সট্রা 3 দিন। এবং এটা কোন ধারা অনুযায়ী হয় জানো, সেকশন 22, এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সেকশন 22 অনুযায়ী হয়ে থাকে। এটা যদি এমসিকিউর জন্য মনে রাখতে পারলে মনে রাখবে, ঠিক আছে। তো এই 3 দিন, স্যার 3 দিন অ্যাডই করতে হয়, ইয়েস 3 দিন আমাদের অ্যাড করতে হয়। বোঝা গেল, এই জিনিসটা আমাদের হয়ে থাকে, ওকে। এবার আরেকটা কথা থাকে, আফটার ডেট ভার্সেস আফটার সাইট। এটা দেখা থাকে আফটার ডেট ভার্সেস আফটার সাইট। এটা স্যার কিছুই না, এই জিনিসটা কি বলতো, এই যে ম্যাচুরিটি যে তারিখটা, ম্যাচুরিটি ডেটটা না আমাদের ক্যালকুলেশন করতে হয়। কি করতে হয়, যে ম্যাচুরিটি যে ডেটটা হচ্ছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে। এবার না অঙ্কের শেষে আমাদের লেখা থাকে আফটার ডেট, কি লেখা থাকে, বিলটা অ্যাকসেপ্ট হলো আফটার ডেট। এটা লেখা থাকে বিলটা অ্যাকসেপ্ট হলো আফটার সাইট। সাইট মানে কি, দৃশ্য, দেখা। সাইট মানে কি, দৃশ্য বা দেখা। আর ডেট মানে তো ডেট বুঝো। যদি আফটার ডেট থাকে, যেদিনকে বিলটা আমাদের রচনা হলো সেই দিন থেকে ধরা হয়। আফটার ডেট মানে যেদিনকে বিলটা বানানো হলো সেদিন থেকে আমরা ক্যালকুলেশন শুরু করবো। আর আফটার সাইট মানে যেদিনকে বিলটা অ্যাকসেপ্ট হলো, কি হলো, অ্যাকসেপ্ট হলো। ভালো করে বোঝো, খুব সিম্পল ব্যাপার। ধরো আমি জানুয়ারি 1-এ বিলটাকে বানিয়ে দিলাম, মানে রেডি করে বসে আছি, পাঠিয়ে দিয়েছি। এবার ধরো জানুয়ারি 4-এ গিয়ে মিস্টার বি এটাকে সাইন করছে, মানে মিস্টার বি দেখলো এবং সাইন করে দিল, মিস্টার বি সাইন করে দিল। এইটাকে বলা হয় থাকে কি, সাইন করা, মানে দেখে আমি সাইন করলাম, ঠিক আছে। এবার অঙ্কে যদি বলা থাকে আফটার ডেট, তাহলে আমরা কোন দিন থেকে ক্যালকুলেশন স্টার্ট করব, যবে বিলটা বানানো হলো, ঠিক আছে। এবার স্যার কি ক্যালকুলেশন কি পড়ে আসছে। আর যদি লেখা থাকে অঙ্ক শেষে আফটার সাইট, তাহলে কোন দিন থেকে ক্যালকুলেশনটা করবো, যেদিনকে বানানো হলো সেদিনকে না, দুটো ডেটই দেওয়া থাকবে। কোন দিনকে, যেদিনকে অপোজিট পার্টি মানে যে পয়সা দেবে, যে হলো ড্রয়ি, সে বিলটা সাইন করলো বা অ্যাকসেপ্ট করলো। ব্যাপারটা বুঝতে পারলে। এই দুটো ব্যাপার আছে। আমরা ম্যাচুরিটি ডেট ক্যালকুলেশন করার টাইমে আমরা দেখতে পারি একটা কথা আছে আফটার ডেট, একটা আছে আফটার সাইট। আর আফটার ডেট মানে কি স্যার, পাতি কথা। আফটার ডেট মানে যবে বানিয়েছে বিলটা, তখন থেকে আমরা হিসাব শুরু করে দিলাম। ধরো জানুয়ারি 1 থেকে তুমি গোনা শুরু করছো, এটা আফটার ডেট, যবে বানিয়েছে।
এবার ধরো তোমাকে বলা হলো যে আফটার সাইড লেখা থাকবে, এটা একটা ফ্যান্সি ভাবে লেখা থাকবে, বলে দেবো আমি। তখন তুমি কি করবে দেখবে কবে বলেছে বিলটা, কবে ও অ্যাকসেপ্ট মানে কবে সাইন করেছে বিলটার মধ্যে, তবে থেকে তুমি ডেট গোনা শুরু করবে। পাবো না আমি ধরো একজন ব্যক্তিকে মিস্টার বি এর সাথে আমার ধান্দা হয়েছিল, আমি কি এখন বিলটা বানিয়ে তাকে পাঠিয়ে দিয়েছি। এবার ধরো বিলটা তার কাছে 2 দিন পর গেল, সে ব্যস্ত ছিল, সে সাইন করলো, তো সেটা ধরো তো জানুয়ারি 1 থেকে জানুয়ারি 4, জানুয়ারি 3 হয়ে গেল, বুঝতে পারছো? দুটো ডেটের মধ্যে পার্থক্য, আমরা হিসাবটা কি করে করবো সেইটা এবার দেখো। এবার আমরা হিসাব করব, ঠিক আছে? এবার প্রথম আমরা যেটা শিখবো সেটা আমাদের সাধারণত হয়ে থাকে কি ডেজ অফ গ্রেস ক্যালকুলেট করা। ডেজ অফ গ্রেস ক্যালকুলেট না করলে অঙ্ক এগোবে না, ঠিক আছে? এইটাই প্রথমে করতে হবে, ঠিক আছে? তারপর তো জার্নাল ফার্নাল তো পরে আছে। সরি, ডেজ অফ গ্রেস বলছি, ম্যাচুরিটি ডেট। ডেজ অফ গ্রেস তো জানো 3 দিনের হয়ে থাকে, ঠিক আছে? 3 ডেজ এর হয়ে থাকে। এবার আমরা ম্যাচুরিটি ডেট ক্যালকুলেট করব। ম্যাচুরিটি ডেট ক্যালকুলেট করব। ধরো একটা অঙ্ক আছে এরকম, আমি লিখছি অঙ্কটাকে। তো লেখা আছে, আমি বিলস অফ এক্সচেঞ্জ কি বিওই বলে লিখবো, ঠিক আছে? বড় বড় করে লিখবো না, লেখা আছে আর বিওই মানে বুঝতেই পেরে গেছো তোমরা, বিলস অফ এক্সচেঞ্জ। এটা আমরা শর্ট ওয়ার্ডটা এটা ব্যবহার করব। ডেটেড, লেখা আছে ডেটেড 15 মার্চ 2021। পেয়েবেল, কি লেখা আছে পেয়েবেল 4 মান্থস, কি লেখা আছে 4 মান্থস আফটার ডেট, কি লেখা আছে 4 মান্থস আফটার ডেট। খুব সিম্পল জিনিস, তাই না? বলেছে যে একটা বিল ডেটেড কত 15 মার্চ 2021-এ, ডেটেড মানে কি মানে তৈরি হয়েছে পাতি, ম্যাচুরিটি বা এটা আমাদের বলা হয়ে থাকে, ঠিক আছে? আমি আরেকবার বলে দিই, ডেজ অফ গ্রেস আমাদের 3 দিনের হয়ে থাকে, আর আমরা কি করে বার করি ম্যাচুরিটি ডেট? খুব সিম্পল স্যার, আপনি জবে বলে দেবেন তবে আপনি হিসাবটা শুরু করবেন। যেখানে বলে দিই যে 15 তারিখে বিলটা বানিয়েছি, স্যার ওরকম ভাবে তো লেখা নেই বিলটা বানিয়েছি, আর ডেটেড তো লেখা আছে, ওইটাই তো টাইম বিল বানানোর। তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনি 4 মাস অ্যাড করে দিলেন, হয়ে গেল। এবার 4 মাস তো অ্যাড হলো, বাট এর সাথে আপনি কি করবেন আরো 3 দিন অ্যাড করে দেবেন, যেটাকে ডেজ অফ গ্রেস বলা হয়। ওকে, ঠিক আছে? এবার দেখো আরেকটা আছে, আমি আবার শর্টে বলছি, আমি বিলস অফ এক্সচেঞ্জকে কি নামে বলবো? বিওই, ঠিক আছে? আমি আমাদের অঙ্কের জন্য বিওই নামে বলবো, বিলস অফ এক্সচেঞ্জ। তাহলে বিলস অফ এক্সচেঞ্জ মানে বিওই ডেটেড 14 অগাস্ট 2021। ওকে, পেয়েবেল 60 days আফটার সাইট। এবার লেখা আছে অ্যাকসেপ্টেন্স অন 20 অগাস্ট 2021। খুব সিম্পল অঙ্ক, খুব সিম্পল ভাবে। তাহলে এ বিলস অফ এক্সচেঞ্জ ডেটেড 14 আগস্ট 2021। তাহলে স্যার কবে বানানো হয়েছে? স্যার কবে বানানো হয়েছে? 14 আগস্ট 2021 স্যার বানানো হয়েছে, বোঝা গেল? এবার পেয়েবেল কি বলছে? পেয়েবেল 60 দিন, স্যার 60 দিন পর, ঠিক আছে? এবং আফটার সাইট কি লেখা আছে বলতো? আফটার সাইট। আচ্ছা, আফটার সাইট, আফটার সাইট মানে স্যার জবে অ্যাকসেপ্ট করবে। এখানে স্যার দুটো ডেট দেখতে পাচ্ছি, জবে তৈরি হয়েছে, তৈরি তৈরি, আর জবে অন্যজন, অন্যজন মানে বিপরীত পার্টি সাইন করেছে, দুটো ডেট। তার মানে স্যার আমরা হিসাব করতে দিয়ে শুরু করেছি 14 আগস্ট নাকি 20 আগস্ট? 20 আগস্ট। স্যার কেন? আপনি তো স্যার এক্ষুনি বললেন যে অ্যাকসেপ্টেন্স মানে আফটার সাইট যদি লেখা থাকে তখন অ্যাকসেপ্টেন্স মানে জবে স্যার সাইন ফাইন হয়েছে তবে গিয়ে আমি কি করব স্যার? অ্যাকসেপ্ট করব। জবে স্যার সাইন টাইন হয়েছে তবে গিয়ে আমি স্যার অ্যাকসেপ্ট করব। তার মানে স্যার আমার 20 তারিখ থেকে হিসাব টিসাব শুরু হবে, পাতি কথা। তাহলে 14 তারিখ থেকে স্টার্ট করবো না? না, কেন স্টার্ট করবো? এই তো বললাম এক্ষুনি যে আফটার সাইট থাকলে, এখানে লিখলাম না, সাইট থাকলে অ্যাকসেপ্টেড দিন থেকে, আর ডেট থাকলে যেদিনকে ড্র করা হচ্ছে তবে থেকে, বোঝা গেল? তাহলে এখানে আফটার সাইট আছে, তাহলে 14 আগস্ট নাকি 20 আগস্ট? 14 আগস্ট না, কেন ডেটেড 14 আগস্ট মানে কি বানানো হয়েছে, এই মানটা মানে অ্যাকসেপ্ট কবে করেছে? তাহলে 20 আগস্টে অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে? বোঝা গেল? তো এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের আছে, ঠিক আছে? এইটা হলো ব্যাপার, এইটাই আছে। এবার আমাদের হিসাব শুরু হবে কত? 20 অগাস্ট থেকে, 20/8/2021। এইখান থেকে আমাদের কি হবে? সিম্পল বেসিক হিসাব শুরু হবে। এবার একটা কথা দেখো, আমাদের এই যে মাস হয় না, মাসের হিসাব কিন্তু খুব সিম্পল হয়। মাসের হিসাব আমাদের কিন্তু খুব সিম্পল হয়। একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট।
ঠিক আছে, তো এইটা হলো। এবার আমি এটাকে হিসাব করব কি করে, দেখো আমাদের কি আছে 20 অগাস্ট 2021, খুব সিম্পল জিনিস, 20 অগাস্ট 2021 আমাদের আছে। এবার এইখান থেকে আমাকে কি এগোতে হবে, 60 দিন আমাকে এগোতে হবে, অর্থাৎ 60 ডেজ। ঠিক আছে, এখান থেকে 60, এবার 60 ডাইরেক্ট যোগ করে দেবে 20 সাথে, ওইভাবে হয় না, ওইভাবে তো 80 হয়ে যাবে, ওইভাবে তো হয় না, এটা একটা বেসিক নিয়ম আছে। দেখো সবার প্রথমে কি করবে, প্রথমে দেখবে তোমরা কোন মাসে দাঁড়িয়ে আছো, কোন মাসে দাঁড়িয়ে আছো, কোন মাসে দাঁড়িয়ে আছো, সবার প্রথমে অগাস্ট মাসে। এবার অগাস্ট মাসে কত দিন হয়, 31 দিন। ঠিক আছে, তো যেই দিনটায় তার থেকে আজকের ডেটটা বাদ দিয়ে দাও, তাহলে কত হলো 11 দিন, কত হলো 11 দিন, 11 দিন বাকি। ওকে, তারপর সেকেন্ড স্টেপে আস, সেকেন্ড স্টেপে কি করবে, 11 দিন দিয়ে এবার তাহলে তোমার টোটাল দিন সংখ্যা কত ছিল স্যার, 60 ছিল, 60 না সরি, আমাদের কত ছিল 63, কত ছিল 63, আমরা 60ও নিতে পারি পরে 63, ঠিক আছে আমরা 60ই নিলাম। ঠিক আছে, কতটা আমাদের বাকি আছে, 60 থেকে 11 গেলে আমরা কত বাদ দিচ্ছি, 1, মানে 60 দিয়ে 10 কত 50, 49, আমার 49 দিন বাকি। এই 49 দিনকে আমাকে কি ফিল করাতে হবে। দেখো এটা তো ধরো হয়ে গেল আমাদের অগাস্ট মাসের খেলা, এরপরে আমাদের কোন মাস পড়ছে, অগাস্টে বা সেপ্টেম্বর, সেপ্টেম্বরে কত দিন আছে, সেপ্টেম্বরে আছে হলো আমাদের কত, কত দিন আছে স্যার, সেপ্টেম্বরে আমাদের আছে জানুয়ারি, এরকম করে তোমরা আঙুলের যে উঁচু নিচু জায়গাটা গুণে যেরকম করে না, তাহলে সেপ্টেম্বরে কত 30 হচ্ছে, তাহলে 30 দিন। ঠিক আছে, এবার দেখতে হবে আর কতদিন বাকি, 49 থেকে 30 বাদ দিয়ে দাও, আর কতদিন বাকি 19 দিন। ঠিক আছে, তার থার্ডেরটা কি হয়ে যাবে অক্টোবর, তাহলে অক্টোবরের 19 দিন, তাই না, তাহলে অক্টোবরের আমাদের কি হয়ে গেল 19। ঠিক আছে, তাহলে অক্টোবরে আমাদের কি হয়ে গেল 19, তাহলে অক্টোবর 19-এ আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল, বলে দেবো বললাম অক্টোবর 19-এ আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। এবার অক্টোবর 19-এর সাথে আমরা কি করে দেবো, 3 দিন যোগ করে দেবো, তাহলে 20, 21, 22, তাহলে 22 অক্টোবর। ঠিক আছে, 22 অক্টোবর আমাদের ম্যাচুরিটি ডেট। এবার অনেকে এটা বুঝতে পারেনি, আবার বলে দিচ্ছি, দেখো খুব সিম্পল, ডিলস অফ এক্সচেঞ্জ বলে দিচ্ছি, কিন্তু এখানে কি স্যার এইগুলো বুঝলাম আফটার সাইড এই ডেটটা নেব, কিন্তু বলে দিচ্ছে ডেজ, কি বলে দিয়েছে ডেজ, ডেজ বলে দিয়েছে, মানে 60 দিন থেকে আমাদের হিসাব শুরু হচ্ছে স্যার, মাস আর না ডেজের ক্যালকুলেশন আলাদা, মাস খুব ইজি ভাবে এরকম আমরা গুনে নিতে পারি যে এটা থেকে এত, কিন্তু ডেজ একটু আলাদা ভাবে করতে হয়। কিভাবে, প্রথমে 20/8/2021 লিখে, এবার যেই মাসে আমরা দাঁড়িয়েছি অগাস্ট, সেই মাসে দেখতে হবে কতদিন বাকি আছে, সেটা কত মাসে মাস হলো 31 থেকে 20 বাদ 11 দিন বাকি আছে, 11 দিন হয়ে গেল। ঠিক আছে, কমাতে থাকছে আস্তে আস্তে। এবার টোটাল আমার দিন সংখ্যা ছিল 60, তার থেকে 11 দিন বাদ দিয়ে 49 দিন বাকি। এবার তারপরে আসো 30, তারপরে মাসটা কত 30-এ, সেখান থেকে কি বাদ দাও, সেখান থেকে তোমরা বুঝতেই পারছো, সেখান থেকে আমাদের 30 থেকে 49 থেকে 30 বাদ গেলে বাকি কত থাকছে 19, 19, এবার 19 থেকে তার কিছু বাদ দেওয়ার নেই, 19টা তো পুরোটাই আমাদের চলে গেল, তাহলে 19টা আমাদের কি হলো অক্টোবর, এবং তার সাথে আমরা 3 দিন যোগ করে দিলাম, কত হয়ে গেল আমাদের 22 অক্টোবর। বোঝা গেল, এইভাবে আমাদের কাজ হয়ে থাকে, এইভাবে আমাদের কাজ হয়ে থাকে। আরেকটা উদাহরণ দেখাচ্ছি, দেখো ডেজের আরেকটা উদাহরণ দেখাচ্ছি, ধরো এরকম আছে, খুব সিম্পল উদাহরণ, দেখো দেখো একটা ডেট আছে, দেখো 13 জুন 2021। ঠিক আছে, এইখান থেকে আমাকে কতদিন কাউন্ট করতে হতো, 60 দিন। ঠিক আছে, এটা তো কোনো বিলস অফ এক্সচেঞ্জের ব্যাপার না, 60 দিন কাউন্ট করা দেখাচ্ছে, দিন বলে দিয়েছে, মান্থে বলেনি যে 2 মান্থস এরকম বলেনি, 60 দিন বলেছে। এবার লক্ষ্য করো, জুনে 13 জুনে দাঁড়িয়েছে, সবার প্রথমে কি করবে, 1 নম্বর জুন মাসটা কত দিনের, এরকম করে ঘুরবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুনটা কত হবে 30 দিনের, তাহলে 30 থেকে সবার প্রথমে 13-কে বাদ দিয়ে দিবে, তাহলে কত পড়ে থাকে, 30 থেকে 13-কে বাদ দিলে আমাদের কত হয়, কত 27 পড়ে থাকে, তাই না, 30 থেকে 13-কে বাদ দিলে আমাদের কত, সরি 27 বলছি, 17 পড়ে থাকে, 17। ঠিক আছে, এবার এই 60 থেকে আমাকে 17-কে বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে রয়েছে স্যার, 60 থেকে 17-কে বাদ দিয়ে দিলে কত 60, এখানে 50 গেল কত 43। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড স্টেপে আসো, আর হিসাব করতে থাকবে, এটা জুন হয়ে গেল, আবার আসলে জুলাই, জুলাইতে আমাদের 31 দিন থাকে, তাহলে এবার কি করবে, এই 43 থেকে, এই 43 থেকে তুমি 31-কে বাদ দিয়ে দেবে, আর কত পড়ে থাকলো 2, 1 কত 12, তাহলে পরের মাসটা আমাদের জুন, জুলাই, অগাস্ট, তাহলে অগাস্টের কত দিন আছে স্যার, অগাস্টের 12। ঠিক আছে, অগাস্টের কত আছে 12। ওকে, আচ্ছা অগাস্টের 12 এইটাই পেয়ে গেল, এটা অগাস্টের 12, আর তো কিছু মাইনাস করা নেই, আমি তো
30-এর বেশি থাকলে বা 30 থাকলে তাহলে আমি বিয়োগ করতে পারবো, আর তো কিছু মাইনাস করা নেই, 12 পড়ে রইলো, আর তো 30 বাদ দেওয়ার নেই। 12-র সাথে কতদিন অ্যাড করে দেবো স্যার? 3 দিন, কত হয়ে গেল? 15। অ্যান্সার কত হলো? 15। তাহলে 15ই আগস্ট। স্যার 15ই আগস্ট, 15ই আগস্ট স্যার আমাদের হলো স্বাধীনতা দিবস। ওই দিনকে কি কোনো এরকম ব্যাংকিং ইত্যাদি বা কোনো কিছু লেনদেন হবে, হলিডে হবে? না, হবে না, ছুটি থাকবে। তাহলে মনে রাখবে, যখন ছুটি থাকবে, যখন ছুটি থাকবে, যখন ছুটি থাকবে বা কোনো ন্যাশনাল হলিডে থাকবে, তখন একদিন আগে, তখন কি হবে? একদিন আগে। তাহলে 15ই আগস্টটা ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের কত হয়ে যাবে? 14ই আগস্ট। আমরা হিসাব করবো 15ই আগস্ট অব্দি, কিন্তু যদি আমাদের ছুটি থাকে তখন তাহলে আমাদের একদিন আগে কত হয়ে যাবে? 14ই আগস্ট। বুঝা গেল? এইভাবে আমাদের হয়ে থাকে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো, খুব সিম্পল জিনিস, এটা খুবই সিম্পল জিনিস। ধরো তোমাকে আমি বলবো র্যান্ডাম আমি নিচ্ছি, ঠিক আছে? তোমাকে ধরো বললো যে দিনটা ক্যালকুলেট করা, তো কমার্সের সাথে কোনো রিলেশন নেই, এটা তো এমনি। তো তোমাকে ধরো বললো, ধরো বললো 3/5/2002, ঠিক আছে? 3/5/2002 থেকে এখান থেকে ক্যালকুলেট করো 90 দিন। তাহলে সবার প্রথম কাজ কি? 5 গুনবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মেতে কতদিন আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 31 দিন। তাহলে কি করবে? 31 থেকে এই আজকের ডেটটা বাদ দিবে। 3 থেকে 31 গেলে কত হয়ে যায়? 28। কত হবে? 28। 28, ঠিক আছে? এবার এর বরাবর 90 থেকে 28 কে বাদ দিয়ে দাও। তাহলে 90 থেকে 28 কে বাদ দিয়ে দিলে কত পড়ে থাকছে? স্যার 70 আর 8 কত? 62। আচ্ছা, তারপরে লিখে নেবে, এটা হলো আমাদের মে। তারপর জুন, জুনে তো আমরা 30 দিন থাকে, তাহলে 62 থেকে 30 কে বাদ দিয়ে দাও, তাই তো? এরকমই তো ছিল, 30 দিন থাকে, ওই একই ব্যাপার, এখানেও করতে পারো, এখানেও করতে পারো, একই ব্যাপার। যাই হোক, 62 থেকে 30 কে বাদ, তাহলে এখানে আমি লিখি ধরো, ঠিক আছে? এটাকে এরকম করেই লিখি, ঠিক আছে? 62 থেকে 30 কে বাদ দিয়ে দাও, কতদিন পড়ে রয়েছে? 30 চলে গেল, 32 পড়ে রয়েছে, কত? 32 দিন। তারপর জুনের পর কত চলে গেল? জুলাই। জুলাইতে আমাদের কত থাকে? জুলাইতে আমাদের 31 দিন থাকে। তাহলে 31 মানে 32 থেকে আমাদের 31 কে বাদ দিয়ে দাও, তাহলে কত? 1। আর তার সাথে আরো 3 দিন যোগ করে দাও, তাহলে কত হলো? 4 আগস্ট। তার মানে 3/5/2022। তাহলে কত আছে? 2022 বলছি, 3/5/2002। তার সাথে আমরা 93 দিন যদি যোগ করে দিই, তাহলে আমাদের কত চলে আসছে? 4 আগস্ট 2022। বোঝা গেল? এইভাবে আমাদের করতে হবে। জাস্ট আমরা প্রথম দিন, প্রথম যেই মাসটা আছে সেটাকে লিখে নেব, ব্যালেন্স যত বাজে সেটা ডিডাক্ট করে দেবো মোট দিন থেকে। তা যেটা থাকবে সেখান থেকে কমাতে থাকছি জাস্ট। পরের মাসটা কত? 30, এখন আর 32 বেঁচে। পরের মাসটা কত? 31, এখন আর 1 বেঁচে রয়েছে, একটাই আমার দিন। তার সাথে 3 যোগ করা, 4 আগস্ট পেয়ে গেল। বোঝা গেল? তো এইগুলো আমাদের কি ছিল? ডেজ এর ক্যালকুলেশন, ডেজ অফ গ্রেস কি করে ক্যালকুলেট হয়ে থাকে, এবং আমাদের বিলস এর কাজকর্ম কিভাবে আমাদের চলে। বোঝা গেল? এইটা হলো বেসিক ব্যাপার, এইটা হলো আমাদের ম্যাচুরিটি ডেট ইত্যাদি ক্যালকুলেশনের। এবার আমাদের কি থাকে বলো? তারপরেরটা আমাদের থাকে কি? জার্নাল থাকে। তারপরটা কি থাকে? জার্নাল থাকে। আর জার্নাল মজার ব্যাপার, কটা সিচুয়েশনে হয় বলো তো? এই 4টে সিচুয়েশন বললাম, এই 4টে সিচুয়েশনে হয়। প্রথমটা কি? বিল আমরা এখানে ওটা ডিসঅনার হয়নি, মানে বিল মেট হয়েছে, মানে পয়সা পেয়ে গেছি বিলে, এবং শেষ অবধি পয়সা পেয়ে গেছি, শেষ টাইম অবধি, মানে বিলে কোনো কেউ ঘাপলা মাপলা কেউ করেনি, টাকা পেয়ে গেছি। প্রথম সিচুয়েশনে ম্যাচুরিটি, মানে হোল্ডিং টিল ম্যাচুরিটি, মানে আমি যতক্ষণ বিলটা সময় আছে, 2 মাস আমি আমার কাছে বিলটা রেখে দিলাম, কাউকে কিছু দিলাম না, কিছু করলাম না। তাহলে এইটার ক্ষেত্রে কি হয়ে যাবে? তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে দুটো জার্নাল তৈরি করতে হবে, মানে দুজনের খাতে আমাদের জার্নাল বানাতে হবে। একটা যে বিল বানাচ্ছে বা যে ড্রয়ার বিল রাখছে, আরেকটা হলো ড্রয় যে অ্যাকসেপ্ট করছে। এবার ভাবো, যখন প্রথম কথা তো ধারে কেনা বেচা হয়, সেটা তো এন্ট্রি তোমরা জানো, মিস্টার এক্স টু সেলস, ও লিখবে মিস্টার ওয়াই টু পারচেজ, যেরকম ধারের পারচেজ সেল, এগুলো জার্নালে শিখিয়েছি। এবার আছে আমার অঙ্ক করাটাও বলবো। এবার ধরো বিলের এন্ট্রি, দেখো প্রথম এই যে বিল, বিল যে অ্যাকসেপ্ট করে, বিল যে রচনা করলো, এটার কি এন্ট্রি হবে? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয় অ্যাকাউন্ট। মানে ধরো এই ব্যক্তির নাম হলো এক্স, এই ব্যক্তির নাম হলো ওয়াই। এক্স নিজের খাতে কি করবে? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই অ্যাকাউন্ট। কি করবে? ওয়াই অ্যাকাউন্ট। মানে স্যার
মিস্টার এক্স কি করছে, মিস্টার এক্স এই বিলটা বানাচ্ছে এবং বিলের বদলে কি পয়সা পাবে, তাহলে এই বিলটা বিল রিসিভেবলটা মিস্টার এক্স এর জন্য কি হচ্ছে, ডেবিট মানে অ্যাসেট, অ্যাসেট হচ্ছে। তার জন্য মিস্টার এক্স এর জন্য মিস্টার এক্স এর খাতা, মিস্টার এক্স এর বুকে, মিস্টার এক্স এর হিসাবে বিল রিসিভেবল অ্যাসেট, অ্যাসেট বাড়ছে তার জন্য ডেবিট। আর টাকাটা কে দেবে, টাকাটা দেবে হলো আমাদের মিস্টার ওয়াই, তার জন্য ক্রেডিট, সে হলো গিভার, এইভাবে ভাবতে পারো। আর মিস্টার ওয়াই এর ক্ষেত্রে বিলস পেয়েবলটা কি একটা লাইবিলিটি, লাইবিলিটি, তার জন্য লাইবিলিটি বাড়লে কি ক্রেডিট, তার জন্য বিলস পেয়েবল, এর জন্য তাকে পয়সা দিতে হবে। আর কে পয়সাটা পাচ্ছে, মিস্টার এক্স, তাহলে ওর খাতে হয়ে যাবে মিস্টার এক্স টু বিলস। আর যখন টাকাটা পেয়ে যাবে, কি পেয়ে যাবে, মিস্টার এক্স কি পাবে, পয়সা পাবে, এবং অ্যাসেটটা কি, মানে একদিন থেকে অ্যাসেট বাড়ছে, অ্যাসেট কমছে, কেন পয়সা পাবে এবং বিলটাও নষ্ট হয়ে যাচ্ছে, কেন বিলটা বললো তুমি দিয়ে দাও, ব্যাস ক্যান্সেল। তাহলে ক্যাশও বাড়ছে এবং বিলস কমে যাচ্ছে, মানে বিলস এখন ল্যাপস হয়ে যাচ্ছে, কেন বিলসটা দিয়েই তো আমি পয়সাটা পাচ্ছি, সেজন্য ক্যাশ বাড়ছে, অ্যাসেট এবং বিলস কমছে। আর মিস্টার ওয়াই এর ক্ষেত্রে সেম ব্যাপার, মিস্টার ওয়াই এর ক্ষেত্রে কি পয়সা বেরিয়ে যাচ্ছে, অ্যাসেট কমছে, আর লাইবিলিটিও কমে আছে, তাই না, এরপরে আর ভাই আমি বাঁচলাম, আমাকে আর টাকা দিতে হবে, বিলস পেবেলটা ধ্বংস হচ্ছে মানে লাইবিলিটি কমছে, তার জন্য ডেবিট। বোঝা গেল? তো এইটা নিয়ে চলো আমরা একটা অঙ্ক করি, ঠিক আছে, অনেক এন্ট্রি আছে, ডিসঅনার ইত্যাদি, যেটা অঙ্ক তো ছিল, কোথায় চলে গেল অঙ্ক, ওই যে এখানে অঙ্ক আছে, তাই কি বলছে, অন 1 জানুয়ারি 2022 অরুণ সোল্ড গুডস টু বরুণ, কে অরুণ বরুণকে জিনিস বিক্রি করছে 20,000 টাকার গুডস, ঠিক আছে, আমি যেরকম করি তোমরা আমার মতনও করতে পারো, এটা না প্রপার রোড ম্যাপ থেকে যায়, ঠিক আছে। ফর হুইচ অরুণ রিউ অন বরুণ আ বিল ফর 3 মাস আফটার ডেট, তাহলে আফটার ডেট মানে যখনই বিলটা বানানো হয়েছে তারপর থেকে 3 মাস, এখানে কোনো ডেজ এর ব্যাপার নেই, কি আছে 3 মাস। ইট ওয়াজ ডিউলি অ্যাকসেপ্টেড বাই বলুন, এবং অ্যাকসেপ্টও করে নিচে বলুন, অন দ্য ডিউ ডেট মানে যবে আমাদের ডিউ ডেট ক্যালকুলেট করতে হবে, দি বিল ওয়াজ মেড মানে বিলের টাকা ফাকা সব দিয়ে দিয়েছে, পাস দ্য জার্নাল এন্ট্রি ইন দ্য বুকস অফ অরুণ এন্ড বরুণ আর প্রিপেয়ার অলসো নেসেসারি লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ বোথ পার্টিস। তো দেখো লেজার অ্যাকাউন্ট তো আমাদের বানাতে দেবে না, কারণ আমাদের এমসিকিউ, লেজারের কোনো কাজই নেই, আমরা অনলি খালি জার্নাল এন্ট্রি বানাবো, ঠিক আছে, লেজার বানানো সেটা ব্যাপার না, পরের স্টেপে তোমরা শিখে যাবে, খুবই সোজা একটা জিনিস, যাই হোক আমরা জার্নালটাই বানাই। তো দেখো দুজনের খাতা বানাতে হবে, একটা লিখবো ইন দা বুকস অফ অরুণ, ইন দা বুকস অফ মানে অরুণ নিজের ব্যবসাতে কি লিখছে, জার্নাল। আরেকটা লিখবো ইন দা বুকস অফ, ঠিক আছে, ইন দা বুকস অফ অরুণ, ঠিক আছে, তোমরা তো খাতার মধ্যেই করবে, মানে তোমাদের এমসিকিউ, আমি জাস্ট আরো ভালো করে যাতে দেখতে পারো তার জন্য এরকম আলাদা পেজে পেজে করছি, বোঝা গেল? এবার দেখো সবার প্রথম কাজটা কি আছে, অরুণ সোল্ড গুডস টু বরুণ 20,000, সবার প্রথমে এই ঘটনাটা ঘটাতে হবে, অরুণকে জিনিস বিক্রি করেছে, আর ডেফিনেটলি ধারেই বিক্রি করেছে, তার জন্য বিলস অফ এক্সচেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি ডেটে যারা আমাদের থাকে 2022 জানুয়ারি 1-এ কি লিখবো, অরুণ বরুণকে জিনিস বিক্রি করেছে, তার মানে কি অরুণের খাতে কি হবে, সেলস হয়েছে, টু সেলস ইনকাম ক্রেডিট হয়েছে টু সেলস অ্যাকাউন্ট, এবং টাকাটা কে দেবে, বরুণ দেবে, তার জন্য বরুণ হলো ওর অ্যাসেট বা ডেটার, তার জন্য বরুণ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, আমি তো এইভাবেই জার্নাল করি, তোমরা জানো সবাই, ক্লিয়ার কনসেপ্ট, তোমরা তো জানো ক্লিয়ার কনসেপ্ট, এই যে সিএলআর কি হয়, ক্রেডিটে বাড়ে, ডেবিটে আমাদের কমে, আর হলো এক্সপেন্স আর অ্যাসেট, ক্রেডিটে বাড়ে, ডেবিটে বাড়ে এবং ক্রেডিটে কম, এই নিয়মটা তোমাদের মনে রাখতে হবে। এখানে হলো কি সেলস মানে আমাদের হলো রেভিনিউ বা ইনকাম বাড়লো, তার জন্য ক্রেডিট হলো, আর বরুণ আমাদের কি অ্যাসেট, অ্যাসেট বাড়লো, এ পয়সা দেবে পরে, তার জন্য আমার ডেবিট হলো, কত টাকার হলো 20,000 টাকা এবং 20,000 টাকা, বোঝা গেল? তারপর বলছে অরুণ রিউ অন বরুণ, ঠিক আছে, আচ্ছা প্রত্যেক কটা তো দু জায়গাতে করতে হবে, ভুলে গেছিলাম, তাহলে এবার বরুণের ক্ষেত্রে কি, বরুণ ধারে মাল কিনছে, তাহলে 2022 জানুয়ারি 1-এ বরুণ কি করবে, সেম ভাবেই করবে, স্যার বরুণ তো একই কাজ করবে, জিনিস কিনছে তার জন্য এক্সপেন্স, পারচেজ অ্যাকাউন্ট, গুডস কিনলে আমাদের পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়ে থাকে, আর পয়সা কাকে দিতে হবে, অরুণকে, তাহলে টু অরুণ অ্যাকাউন্ট, অরুণ ওর ক্রেডিটার, তাহলে লাইবিলিটি বাড়ছে 20,000, ঠিক আছে, 20K এরকম ভাবে লিখছি। তারপর কি বলছে, অন ডিউ এ বিল 3 মাস আফটার ডেট, এবং ওই ডেটেই সে কি করে দিয়েছে, বিল বানিয়ে দিয়েছে, আর কিছু ডেট বলে ওই ডেট, তাহলে যখন বিল বানাবে, আমরা এক্ষুনি এন্ট্রি দেখলাম বিল বানানোর এন্ট্রি কি হয়ে থাকে, ঠিক আছে, বিল বানানোর এন্ট্রি আমাদের কি হয়ে থাকে, সেই একই ডেটে কি হচ্ছে, অরুণের কাছে কি বিল একটা অ্যাসেট, তাহলে বিল রিসিভেবল অ্যাসেট বাড়ছে,
তাহলে আমাদের কি হয়ে থাকে বিআর অ্যাকাউন্ট। তোমরা এটা পুরো কথায় লিখবে, এইভাবে লিখবে, ঠিক আছে? আমি লিখে দিই বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, ঠিক আছে? এরকম থাকে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু, টাকাটা কে দেবে? টাকাটা দেবে মিস্টার বরুণ, তাহলে টু বরুণ অ্যাকাউন্ট, বরুণ ওর টাকাটা দেবে, ঠিক আছে? অ্যাসেট বাড়ছে এবং গিভারও হলো বরুণ, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এইটাও কত? সেই সেম টাকারই বই, 20,000 টাকা। এবং এ ভাই কি করবে? এও সেম করবে। এবার এর কি লাইবিলিটি বাড়ছে, তাহলে এর কাছে কি লাইবিলিটি বাড়লে কি বিলস পেয়েবল, লাইবিলিটির নাম কি বিলস পেয়েবল, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট, এবং কাকে কাকে টাকাটা দিতে হবে? অরুণকে। তার জন্য কি হবে? অরুণ অ্যাকাউন্ট ডেবিট, মানে বিলস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট টু অরুণ অ্যাকাউন্ট। বোঝা গেল? এইভাবে হয়ে গেল, জাস্ট বুঝে বুঝে করবে, খুব সিম্পল জিনিস, দুজনের ক্ষেত্রে হয়ে গেল। তারপর কি বলছে? অন দ্য ডিউ ডেট দি বিল ওয়াজ মেড, বলছে এই নির্দিষ্ট ডিউ ডেটে বিল ওয়াজ মেড। তাহলে ডিউ ডেট ক্যালকুলেশন করি, বলছে 3 মাস, তাহলে লিখে ফেলি। তাহলে ডিউ ডেট আমাদের কি হয়ে থাকে, মানে ম্যাচুরিটি ডেট আমাদের কি হয়ে থাকে? ডিউ ডেট প্লাস 3 ডেজ। তার মানে এরকম হবে, সবার প্রথমে এটা তো মাস, মাসেরটা খুবই ইজি, তাহলে 1/1/2022 তার সাথে 3 মাস যোগ করে দেবো। তাহলে মাসের এটা তো জানেন, এটা ডেটের ঘর, এটা মান্থের ঘর, এই ইয়ারে, তাহলে 3 মাস যোগ করে দেবো। তাহলে 1/4/2022 এবং তারপর শেষে গিয়ে তার সাথে আরো 3 দিন, দেখো ডেটে দিয়ে, 4/4/2022, ঠিক আছে? তাহলে 4/4/2022 চলে, মানে 4 এপ্রিল, ঠিক আছে? মানে আমরা বলতে পারি এপ্রিল 4-এ, এপ্রিল 4-এ কি হবে? পয়সা পেয়ে যাচ্ছে, তার মানে কি হবে? টাকা রিসিভ করবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টই বললাম, ক্যাশ অ্যাকাউন্ট লিখলেও লিখতে পারো, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, কি হলো? টাকা পেলো এবং কি বিলটা, ভাই বিল বেরিয়ে গেল, তাহলে দুবারই অ্যাসেট বেরিয়ে যাচ্ছে, একবার মানে অ্যাসেট একবার আসছে, একবার বেরিয়ে যাচ্ছে, টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট, আমি শর্টে বিআর লিখছি। তাহলে 20,000, এটা বরুণের ক্ষেত্রে হয়ে গেল। এবার বরুণ কি করছে? বরুণ ওই এপ্রিল 4-এ কি করছে? পয়সা দিচ্ছে, তাহলে ওর কাছ থেকে ব্যাংক থেকে টাকা বেরিয়ে গেল, অ্যাসেট কমে যাচ্ছে টু ব্যাংক অ্যাকাউন্ট, এবং কি লাইবিলিটিও শেষ হয়ে গেল, এ ভাই বিলের কাছ থেকে, তাহলে বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট কত হয়ে গেল? 20,000। বোঝা গেল? এইভাবে আমাদের এন্ট্রি হয়ে থাকে, জাস্ট বুঝে বুঝে করতে হবে, বেসিক জিনিস বুঝে বুঝে। এই অঙ্ক আমাদের কম, এই তিনটে 6টা এন্ট্রি হয়ে গেল, এবং এই যে ম্যাচুরিটি ডেট ক্যালকুলেট হলো। তোমাদের এমসিকিউতে এইসবই আসবে, আমরা তো পড়াবো, আমাদের সিলেবাস প্রায় শেষই হয়ে এসেছে। এমসিকিউতে এইসবে কোন টাইমে কি হলো, কোন কার বুকসে কোন এন্ট্রিটা সেলের ক্ষেত্রে কি হবে, এই হবে সেই হবে, ঠিক আছে? সবার প্রথমে যা যা বলা আছে সেগুলো পড়লাম, সে হচ্ছে এর বুকসে সেলস এর এন্ট্রি করলাম, এর বুকসে পারচেজের এন্ট্রি করলাম ধারে, তারপরে এখানে বিল বানানোর এন্ট্রি, বিল অ্যাকসেপ্ট হয়ে গেল, এটার এন্ট্রি বা টোটাল ব্যাপারটা, তাই এখানে টাকা পেলো, এদিকে টাকা দিল। বোঝা গেল? এইভাবে আমাদের কি বিলস অফ এক্সচেঞ্জ হয়ে থাকে, এইটাই হলো পুরো ফান্ডা, ঠিক আছে? তো এইটা থেকে হোমওয়ার্ক দিয়ে দেবো কিছু, সেইগুলো তোমরা প্র্যাকটিস করবে, দেখবে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এইটা হলো টোটাল গল্প বিলস অফ এক্সচেঞ্জ। আমরা কি ফার্স্ট পার্টটা শিখলাম, আমরা কি শিখলাম? যে ফার্স্ট পার্টটা শিখলাম, এই যে এইটা শিখলাম, এই যে বিল অ্যাকসেপ্টেড এন্ড বিল মেড, মানে আমরা বিল মেটেরই শিখছি, মানে প্রত্যেকবার টাকা দিয়ে দিচ্ছে। আমরা কোনটা শিখলাম? যে বিলটা রেখে দিয়েছি, ম্যাচুরিটি অবধি রেখে দিয়েছি, এরপরে আছে ডিসকাউন্ট করি না, তার আলাদা এন্ট্রি হবে, ঠিক আছে? এইসব হয়ে তারপর ডিজনার থেকে শুরু হয়ে যাবে আবার, যে বিল এবার পয়সা দেওয়া বন্ধ করে, তারও 4টে কেস দেখতে পাচ্ছি এখানে, একটা কেস, দুটো কেস, 3টে কেস, 4টে কেস, এটা নর্মাল পয়সা পাওয়া যায়। মেটের 4টে কেস, এবার এখানে দেখো পয়সা না দেওয়া, ডিজনার একটা কেস, দুটো কেস, 3টে কেস, 4টে কেস, তো 4টে জায়গাতেই 4টে কেস আমাদের হবে। ওকে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুনি। তো তোমাদের বাড়িতে প্র্যাকটিস করো এইগুলো, আমি যতটা পেরেছি ইজি ভাবে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো এইটাই হলো আমাদের টোটাল ব্যাপার। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট